পাবেন। আমি কোনো কিশোর প্রভুদের ডোবা নালা নদীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যেখানে বসে ভিডিও দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সংবাদের সাথে যুক্ত করাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশে এখন লুটপাটের মহাসমুদ্র, অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব রিজভী। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিদেশিদের দাসত্ব এবং বিদেশিদের কাছে বিদেশিদেরকে প্রভু মানায় বিএনপির একমাত্র কাজ। টিএমবি পুলিশ প্রধান বলেছেন টিকটকে বা অন্যান্য প্ল্যাটফর্মে যারা বিভিন্ন ধরনের অনৈতিক কন্টেন্ট তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, তাদের বিরুদ্ধে কথা বলেছেন। এবং সাইবার ক্রাইম প্রধান, সিআইডির প্রধান, উনি বলেছেন বুলিং এবং সাইবার অপরাধে আরও কঠোর হচ্ছে। সিআইডি প্রধানের বক্তব্যটা আপনারা দেখবেন। বিশ্বে আরেকটি পরমাণু যুদ্ধ হয়তো জড়িয়ে যেতে পারে। আপনারা জানেন ইতিমধ্যে ইরান এবং ইসরায়েল উত্তেজনা চলতেছে, অন্যদিকে ফিলিস্তিনের সাথেও যুদ্ধ চলতেছে, রাশিয়ার সাথে ইউক্রেনেরও চলতেছে। এই নিয়ে বিশ্ব এখন বিশেষভাবে এক উত্তেজনার মধ্যে যাচ্ছে। কোনো এক সময় এই যুগে হয়তো পারমাণবিক হামলা শুরু হয়ে যেতে পারে। বিরোধী দল ষড়যন্ত্রে বিশ্বাস করে না বললেন বিএনপির নেতা, এবং অন্যদিকে বলেছেন বিরোধী দল দিনে আলোতে রাতের অন্ধকার দেখে। এটাই আসলে আপনারা এই ভিডিওতে দেখবেন। চলুন আমরা আর দেরি না করে আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ দেখি এবং সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে, কথা হবে আবার সংবাদ। আপনি জিজ্ঞেস করবেন হয় ছাত্রলীগ, নাহলে যুবলীগ, নাহলে আওয়ামী লীগ, না হলে স্বেচ্ছাসেবক লীগ, না হলে মৎস্যজীবী লীগ। লীগ আর লীগ, তাদের মানে এই লীগময় হয়ে গেছে বাংলাদেশ। হয়ে গিয়ে তারা জনগণ এবং পরিবেশকে ধ্বংস করে শুধু টাকা এই টাকার ব্যবস্থা করে দিচ্ছেন শেখ হাসিনা। আর এই টাকা তারা দেশেও রাখছে না, তারা নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, দুবাই, প্রত্যেকটি জায়গায়। আপনি দেখবেন কেউ সেকেন্ড হোম বানাচ্ছেন, কেউ থার্ড হোম বানাচ্ছেন, কেউ স্ত্রীর নামে, কেউ সন্তানের নামে, কেউ শ্বশুরের নামে, কেউ মায়ের নামে, এইসব জায়গায় তারা বাড়ি বানাচ্ছে। আর এই লুটপাটের এক মহাসমুদ্র বানিয়েছেন, লুটপাটের একটি আখাড়া বানিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশকে। শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা পাকিস্তানকে দু চোখে দেখতে পারে না। একেবারে পাকিস্তানের নাম শুনলে ওরা দিনে 3 বার গোসল করে, এইরকম তাদের ভাষ্য। কদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটা কি কথা বলেছে, এতই খুশি ওবায়দুল কাদের, বিএনপি দেখে না অথচ পাকিস্তানও আমাদের উন্নয়নের প্রশংসা করে। বাহ, যে পাকিস্তানের নাম শুনলে 3টা টেকবাজি দিতেন, তারা একটু একটা অন্য দেশ যতই ইয়ে করুক, অন্য আরেকটি দেশকে প্রশংসা শুনেই কথা বলে, এটা একটা রীতি। তো এইটাতে এতই গদগদ যে এখন কি বলে যে তারা মানে তাদের অত্যন্ত আপনজন বলে তারা মনে করছে। তো এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড, এই দ্বিচারিতা এই সরকারের মধ্যে আপনার দেখা যাচ্ছে। কিন্তু অন্যদিকে কি, আমরা তো সবাই জানি, আজকে আপনি বিদেশ থেকে যন্ত্রপাতি কিনবেন, সেই ডলার নাই। আপনি পেঁয়াজ আনবেন বিদেশ থেকে, কারণ পেঁয়াজ আদা এটা আমদানি করতে হয়, যেটা ডলার লাগে, সেই ডলার এখন নেই। বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে এটা জানতে চাই গোটা জাতি। কেন সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে আপনি নিষেধাজ্ঞা জারি করেছেন? এর কারণ কি? কত অপকর্ম, কত অনাচার, কত লুটপাটের খতিয়ান ওই বাংলাদেশ ব্যাংকে রয়েছে, সেটা জনগণ যাতে না জানতে পারে, তাই গণমাধ্যমের সাংবাদিকদেরকে সেখানে আপনার কি বলে পরিপত্র জারি করে ঘোষণা দিয়ে সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে যাওয়া বন্ধ করে দিয়েছে। যাই হোক বন্ধুরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক কথা বললাম আপনাদের সামনে এই গরমের মধ্যে। আজকের আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল নেতৃবৃন্দ, ফরহাদ হালিম ডালিম এবং ফরহাদ আলিম ডোনার এবং জাতীয় ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে
আমাদের এই বিএনপি যে কতখানি মানব কল্যাণে, কতখানি গণতান্ত্রিক আদায়ে তারা সোচ্চার থাকে, এবং তাদের নেতৃত্বে মহানগর উত্তরে যে ধরনের আজকে বিএনপি বিকশিত হয়েছে, অনেক অত্যাচার, অনেক সরকারি জুলুম নিপীড়নকে উপেক্ষা করে আমি তাদের প্রতি এবং তাদের সাথে তাদের যত নেতৃবৃন্দ আছেন এখানে, যারা কেবল সদ্য কারামুক্ত, যারা নিপীড়িত, যারা মামলায় বাড়িতে থাকতে পারেন না, সবার প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার, যখন আলোকোজ্জ্বল দিন তখন তারা অমাবস্যার অন্ধকার। দেশের উন্নয়ন নিয়ে এত হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবটা বোঝা উচিত। আজকে তারা কথায় কথায় দামি নির্বাচন বলে, কিন্তু বিএনপি গণতন্ত্র নির্বাচনে অকার্যকর বা অনুপযোগী হয়ে তারা নিজেরাই আজকে দামি রাজনৈতিক দলে পরিণত হয়ে, তারা মনে করেছিল বিএনপি অংশ না নিলে সরকার বৈধতা পাবে না, কিন্তু ঘটনা ঘটেছে তার বিপরীত। নির্বাচন বিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখার পরও সকল বাধা অতিক্রম করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন রাষ্ট্র, বিশ্ব নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। জাতীয় সংসদ নির্বাচনের পরও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে 231টি নির্বাচন হয়েছে। সেখানে 60% ভোটার ভোট প্রদান করেছে। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণ নির্বিঘ্নে ভোট প্রদান করবে। এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয় আরো জোরালো। বলেন। মাননীয় সাধারণ সম্পাদক, আপনার বক্তব্যে তো অনেক কিছু বেরিয়ে আসছে, কিন্তু বিষয় হলো বিএনপি থেকে আবার অভিযোগ করা হচ্ছে, বারবার অভিযোগ করা হচ্ছে শুধু বিএনপি নেতাদের দিয়ে কারাগার শুধু ধরে ফেলা হয়নি, সারা দেশকেই কারাগার বানিয়েছে আওয়ামী লীগ সরকার, এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অরাজকতা যদি সৃষ্টি করে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা একথা বারবার বলেছি, এখনো
পুনরাবৃত্তি করতে হচ্ছে যে রাজনৈতিক কারণে বিএনপির কোনো নেতার বিরুদ্ধে মামলা নেই, রাজনৈতিক কারণে বিএনপির কোনো নেতাকর্মী কারাগারে নেই। যাদের বিরুদ্ধে মামলা আছে, কারাগারে আছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপকর্ম অপরাধের মামলা রয়েছে এবং সে কারণেই তারা কারাগারেও যাচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে ভুয়া হিসাব আজকে জাতির সামনে উত্থাপন করছেন, এটা রাজনৈতিক দল হিসাবে আপনাদের স্বচ্ছতাকে মানুষের কাছে ছোট করছেন। কারণ বাংলাদেশে যত কারাগার আছে, এই কারাগারের ধারণ ক্ষমতা কত, আর বিএনপি যে 60 লাখ লোকের কথা বলে, এই দুটা সংখ্যা মিলিয়ে এখন কারাগারের ধারণ ক্ষমতার বাইরে বিএনপির এত লক্ষ লোক কোত্থেকে গিয়ে কারাগারের মধ্যে কিভাবে থাকে, এটাই তো আমাদের জানা। কন্টেন্টের বিরুদ্ধে আপনার অভিমত কি? কিশোর গ্যাংয়ের মদতদাতা গডফাদার চিহ্নিত করে তালিকা করা সম্ভব হয়েছে কিনা? আমরা ইতোমধ্যে যে কয়জন কিশোর অপরাধী রয়েছে বা গ্যাংয়ের সদস্য রয়েছে সেটি কিন্তু আমরা চিহ্নিত করেছি এবং কয়েকটি দল আছে, খুব অদ্ভুত নাম। তো সেই নামগুলো হয়তো আমাদের যারা আজকের বিতার্কিক এবং যারা উপস্থিত রয়েছে তাদের হয়তো কারো কোনো কিছু জানা আছে, সেগুলো পত্রিকান্তরে এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি। এবং যারা মদতদাতা গডফাদার, তারা ঠিক ওইভাবে গডফাদার ঠিক ওরকম বড়, গডফাদার বলতে যেটি বোঝায় ঠিক ওরকম কিন্তু বড় সড়ো কিছু নেই। আসলে আছে ছোটোখাটো, একজন রাজনীতি করে, তার পিছনে মিছিল করার জন্য একজন লোক দরকার হয়, তারা ডাক দেয়। কিন্তু তারা যে সচেতনভাবে এদেরকে গ্যাং হিসেবে তৈরি করার জন্য করছে, এটি আমাদের কাছে এরকম প্রতিফলিত হয়নি। আমাদের কাছে এসেছে তারা তাদের রাজনৈতিক কেন্দ্রে রাজনৈতিক কাজে তাদের ডাক দিচ্ছে বা অন্য কোনো কাজে ডাক দিচ্ছে, তারা নিয়ে যাচ্ছে। আর কিছু আছে যারা অপরাধী, যারা সিনিয়র অপরাধী, ডাকাত, চোর, ছিনতাইবাজ বা এই ধরনের অন্য বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে, সেই সমস্ত অপরাধ করার ক্ষেত্রে তারা লোক রিক্রুট করে। আমরা জানি যে বিভিন্ন চুরি সংগঠিত হয় এখানে, গ্রিল কেটে বাচ্চা মানুষ একটাকে ঢোকায় দেয়, ওর ভিতরে ঢোকায় দিয়ে তারপরে সেখান থেকে ভিতরে গিয়ে সে দরজা খুলে দেয়, তারপরে তার কাজটা করে। তো এটি কিন্তু গ্যাংয়ের সদস্য, সে কিন্তু কিশোর গ্যাং এটিকে বলা যাবে না, এটা বড়দের গ্যাং, সেখানে সহায়তাকারী হিসাবে একজন কিশোরকে তারা নিয়ে যাচ্ছে। তো সেরকম আমাদের কিছু আছে যে বিভিন্ন ধরনের এরকম চুরি, যেগুলো গ্রিল কাটা চুরি এই ধরনের আছে, তাদের কিন্তু প্রত্যেকটাকেই আমরা চিহ্নিত করেছি এবং আমাদের কাছে সেগুলোর তালিকা রয়েছে। এবং পলিটিক্যালি যারা এগুলো করছে সেগুলো আমাদের কাছে তালিকা আছে। কিন্তু আমি যেটা বললাম সেটা আসলে গ্যাং তৈরি করার উদ্দেশ্যে বা মানুষ খারাপ করার উদ্দেশ্যে যে তারা করছে তারা না, তারা তাদের নিজস্ব কাজ করার জন্য করছে। কিন্তু ফলশ্রুতিতে কি হচ্ছে, আমার যে স্বপ্নের কিশোরীটা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমার একটি ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ। আরেকটি আছে আমাদের টিকটকারদের অনৈতিক কন্টেন্টের বিরুদ্ধে আপনার অভিমত কি? অবশ্যই এটির অভিমত নেতিবাচক। আমাদের যে সাইবার ক্রাইম টিম আছে, এ ধরনের অনেক টিকটকারদের অনেক কিছু কিন্তু আমরা আমাদের সাইবার ক্রাইম টিম থেকে আমরা শনাক্ত করে আমরা বিটিআরসির মাধ্যমে এটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখি এবং অনেকগুলোই আমরা লিখি, এটি হয়তো পত্রিকান্তরে প্রকাশ হয় না, এগুলো রেগুলার করা হয়। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু সাইবার মোবাইল টিম রয়েছে, যে সবসময় একটি টিম রয়েছে, তারা শুধু এই সাইবার জগতেই তারা ভ্রমণ করে, সবসময় এটি চলতে থাকে। এবং নেতিবাচক কোনো কিছু দেখলে সেটিকে আমরা চিহ্নিত করি এবং সেটি যাতে ডাউন করে দেওয়া হয় সেটির জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি। এবং আমরা এর সাথে যারা অন্যান্য সংস্থা রয়েছে তাদের সাথে করি। এবং আমাদের এই বিষয়ে যে মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছে, তিনি নিজেও আমাদের এগুলো বিষয়ে পরিচালনা করেন, নিজেও এই বিষয়ে তিনি পরামর্শ দেন এবং নিজে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন, কারণ এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে।
তোমরা দেখেছ মাঝে মাঝে বেশ ঝড় উঠে। কেন ওঠে? যখন আনইথিক্যাল কিছু দেখা যায়। তোমাদের কি হিসাব আছে যে গত 1 বছরে কতজন মেয়ে সাইবার ক্রাইমের বুলিং এর শিকার হয়ে তারা আত্মহত্যা করেছে? হিসাব আছে? হিসাব নাই। অনেক ছাত্রী এই যে যারা আমাদের সামনে বসে আছে বা অনেকে আসতে পারে নাই বা স্কুল কলেজে যারা ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে, তারাও কিন্তু এর শিকার হচ্ছে, বুলিং এর শিকার হচ্ছে। এটা প্রতিরোধ করার জন্য, একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের আজকের এই প্রচেষ্টা। আমরা চাইব যে তোমরা সারা দিন ব্যাপী আজকে যে এখানে থাকবা, থেকে তোমরা আমাদের সহযোগিতা করবা এবং আজকে যে জিনিসগুলি তোমরা এখান থেকে শিখে যাবা, শিখে এগুলি তোমরা ব্যাপক প্রচার করবা। পাশাপাশি আমি আমাদের মিডিয়া বন্ধুদের বলবো যে আপনারা জানেন যে সাইবার অপরাধ, এই সাইবার অপরাধে অনেক নিরীহ লোকজন শিকার হয়ে যায়। সে এই সাইবার সংক্রান্তে জানে না, তার ফেসবুকও নাই, আইডি নাই, তার নামে ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, বিকৃতি রুচির ছবি ছড়ানো হচ্ছে এবং তাকে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে। এই ব্ল্যাকমেইলিং থেকে তাকে আর্থিক ডিমান্ড করা হচ্ছে এবং তার কাছ থেকে টাকা সংগ্রহ করা হচ্ছে। সাইবার জগৎকে ইউজ করে বিভিন্ন সংগঠন মানুষের কাছ থেকে প্রতারণা করে বহু অর্থ উপার্জন করে এবং এই অর্থগুলি দেশের বাহিরে পাঠিয়ে দেয়। দ্যাট ইজ মানি লন্ডারিং। সাইবার ওপেন করে দেওয়া হয়েছে কেন? সাইবার, দ্যাট ইজ এই ইন্টারনেট কানেক্টিভিটি ওপেন করে দেওয়া হয়েছে। পৃথিবীটা একটি গ্লোবাল ভিলেজ। আমরা এখন আমাদের আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক না কেন, এভরিডে উই ক্যান কমিউনিকেট উইথ দেম অ্যান্ড টক উইথ দেম, ইনক্লুডিং ভিডিও কল, তাকে আমরা দেখতে পাচ্ছি। সো সারা ওয়ার্ল্ডটা আমাদের এখন মুঠোর মধ্যে, আমরা ইজিলি তাদের পাচ্ছি, কথা বলতে পারছি। এর মানে এই নয় যে এই সুযোগ করে দেওয়ার মানে হচ্ছে যে এটা আমরা অপব্যবহার করব। আমার অনুরোধ থাকবে, তোমরা যারা আজকে এখানে অংশগ্রহণ করছো, তোমাদের এই মেসেজগুলি ছড়াই দিতে হবে। তোমরা শুনে অবাক হবা, কিছু কিছু প্রতিষ্ঠান অনলাইনে অ্যাপসের মাধ্যমে মানি ট্রান্সফার করে, বিদেশি রেমিটেন্স আসা বন্ধ করে দেয়। অ্যাবসলিউটলি অফেন্স, অ্যাবসলিউটলি অফেন্স। এবং কিছু কিছু সংগঠন আছে যারা পাবলিকের যে অনলাইন গ্যাম্বলিং থেকে কোটি কোটি অর্থ উপার্জন করে বিদেশে পাস করে দিচ্ছে, মানি লন্ডারিং করছে। পীর বাবা সেজে প্রতারণা করছে, মদিনা শরীফের হুজুর সেজে সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে প্রতারণা করে, সেখান থেকে আর্থিক লাভবান হচ্ছে। এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা। কেউ কেউ র্যানসামওয়্যার করছে, আপনার সবকিছু ব্লক করে দিয়ে আপনাকে বলা হচ্ছে যে ইয়েস আই হ্যাভ সলিউশন সফটওয়্যার, তুমি আমাকে টাকা দাও, আই উইল তোমার যে সমস্যাগুলি আছে এটা ওপেন করে দেবো। এটা এইসব অপরাধের জন্য তো সাইবারটাকে ওপেন করা হয়নি, কানেক্টিভিটিকে ওপেন করা হয়নি। সো আমার থাকবে যে আজকে তোমরা যে আমার এখানে মনে হয় 300+ অফিসার, 300+ স্টুডেন্টস আছো, তোমরা এই জিনিসগুলি ছড়াবে এবং যারা এর সাথে জড়িত তাদের নাম ঠিকানাগুলি আমাদের দিতে হবে। কিভাবে দেবে? তোমাদের নিয়ে কিন্তু আমরা একটা গ্রুপ করেছি, দেখেছো? হোয়াটসঅ্যাপ গ্রুপ।
হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি না? ইয়েস। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সুন্দর করে তুমি নাম এবং অ্যাড্রেসটা দিয়ে দেবা। ইমেল আইডিটা, যে আইডির মাধ্যমে এই অপরাধ করছে, এই আইডি আমাদের কাছে দিয়ে দেবা। উইল টেক লিগাল নেসেসারি অ্যাকশন অ্যাগেনস্ট দ্য ক্রিমিনাল। আমরা কিন্তু কাউকে ছাড় দিই না। এই সাইবার স্পেসে যারা অপরাধ করবে, আমরা কিন্তু কাউকে ছাড়। সবসময় সত্য এবং ন্যায়ের পথে পাবেন, সততা এবং স্বচ্ছতার মাঝে পাবেন। আমি কোনো সেলিব্রিটি হতে আসি নাই। আমি কমান্ডার আরাফাত ইসলাম গত ২৬ ডিসেম্বর ২০২২ সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে যোগদান করি। এরপর দীর্ঘ ১ বছর ৪ মাস সময় আমি র্যাব ১৩ রংপুরের অধিনায়ক হিসেবে সফলতার সাথে আমার দায়িত্ব পালন শেষে গত ২৪ এপ্রিল আমি র্যাব ফোর্সেস হেডকোয়ার্টারে আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে আমার নতুন দায়িত্ব শুরু করেছি। আমি ইতিপূর্বে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত র্যাবের ২টি ব্যাটালিয়ন র্যাব ৪ এবং র্যাব ৫-এর উপপরিচালক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। আমি ১৯৯৫ সালে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করি এবং ১৯৯৭ সালের ১ জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করি। বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ এবং ঘাঁটির অধিনায়ক এবং প্রধান নির্বাহীর দায়িত্ব পালন শেষে আমি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে প্রেষণে যোগদান করেছি এবং আপনাদের সাথে কাজ করার এক অনন্য সুযোগ পেয়েছি। আমার এই বক্তব্যের শুরুতেই আমি পুরাতন একটি ল্যাটিন প্রবাদ দিয়ে আমার কথা শুরু করতে চাই। ভক্স পপুলাই ভক্স ডেই, যার মানে হচ্ছে জনগণের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর। এবং আমার সামনে আপনারা যে সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন, আপনারা সেই কণ্ঠস্বর মানুষের সামনে তুলে ধরেন। এই মহৎ পেশার জন্য আপনারা তাই সমাজের দর্পণ, আয়না, প্রতিবিম্ব। স্বাধীন গণমাধ্যম হচ্ছে প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে চিহ্নিত করা হয়। আপনারা আপনাদের পেশাদারিত্ব দিয়ে আমাদের সবসময় পাশে ছিলেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আজকে যে মানুষের আশা, ভরসা, নির্ভরতার, আস্থার জায়গা তৈরি করে নিয়েছে, আমাদের সেই কর্মকাণ্ডকে আপনারাই আপনাদের মানুষের সামনে আপনাদের কলম দিয়ে ফুটিয়ে তুলেছেন। আমরা এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মেধা এবং মনন দিয়ে উৎসরিত হয়েছে দেশপ্রেম এবং কর্তব্যনিষ্ঠা। বাংলাদেশ আমার অহংকার, এই মূল নীতি নিয়ে আমরা কাজ করি। আমাদের যে মূল চালিকা শক্তি, সেই চালিকা শক্তির পিছনেও রয়েছে এই অকৃত্রিম দেশপ্রেম। আর তাই আমরা সবসময় আপনাদেরকে সাথে পেয়েছি। আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জঙ্গি, মাদক, হত্যা, ধর্ষণ, কিশোর গ্যাং, চাঁদাবাজি ইত্যাদি নানা তথ্য উদ্ঘাটন করে থাকেন। একই সাথে আপনারা বিভিন্ন সিন্ডিকেটের খবর দেন, আপনারা চোরাচালানকারীদের খবর আমাদের সামনে তুলে ধরেন, আপনারা সীমান্তের খবর আমাদের সামনে এবং ভোক্তা অধিকারের কথা আপনারা আমাদেরকে বলেন। আপনারা সবসময় আমাদের সাথে কাজ করেন এবং আপনাদের এই কর্মতৎপরতা সর্বমহলে সবসময় প্রশংসিত হয়ে থাকে। আমার ব্যক্তিগত এবং পেশাগত জীবন সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। আমাকে আপনাদের সাথে কাজ করার, এই লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে কাজ করার যে অনন্য সুযোগ র্যাব সদর দপ্তর দিয়েছে, এজন্য আমি র্যাব সদর দপ্তরের সম্মানিত মহাপরিচালক সহ সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাকে সবসময় সত্য এবং ন্যায়ের পথে পাবেন, সততা এবং স্বচ্ছতার মাঝে পাবেন। আমি কোনো সেলিব্রিটি হতে আসি নাই। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই, প্রতিটি র্যাব সদস্যের মনে যে মহৎ দেশপ্রেম কাজ করে, আমার মধ্যেও তাই, এবং আমিও চাই দেশপ্রেমের ব্রত নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা ইতিপূর্বে যেভাবে র্যাবের সাথে ছিলেন, আগামীতে আরও সুন্দরভাবে আমরা কাজ করব। আমরা এমন একটি বাংলাদেশ গড়ব যে বাংলাদেশ হচ্ছে স্মার্ট বাংলাদেশ,
এই স্মার্ট বাংলাদেশ হবে মাদক মুক্ত, সকল অপরাধ, অন্যায়, অবিচার এবং সকল প্রকার হানাহানি মুক্ত একটি বাংলাদেশ। আমরা আমাদের কাজের মাধ্যমে সেই বাংলাদেশকে, সেই সোনার বাংলাদেশ গড়ব এবং আপনাদেরকে আমরা তাই সাথে চাই। আমার এই বক্তব্য আপনারা এতক্ষণ ধরে আগ্রহ ভরে শুনেছেন, এজন্য আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীতে আরও ভালো কাজ করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব এই শুভকামনা সবার জন্য। সকলকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সিটি কর্পোরেশনে তার কোনো বসারও বন্দোবস্ত নাই, তার কোনো চেয়ারও কিন্তু নাই। হ্যাঁ, আমি দেখছি কদিন যাবৎ আমাদের চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছে সিটি কর্পোরেশন থেকে বেতন পাওয়া যাচ্ছে। হিট অফিসার কিন্তু একজন, হিট অফিসার কিন্তু আমাদের সাজেশন দিবে, কাজ কিন্তু করতে হবে আমাদের সকলকে। হিট অফিসার কোনো কাজ করবে না। আর বলে রাখা ভালো, হিট অফিসার নিয়োগ পেয়েছে এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি অ্যাশ রকারফেলার ফাউন্ডেশন। সারা ওয়ার্ল্ডে তারা 7 জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে এবং চিফ হিট অফিসার তারা আমাদেরকে সাজেশন দিবে। চিফ হিট অফিসার কিন্তু কোনোদিন কাজ করবে না। সে সিটি কর্পোরেশন থেকে একটি টাকাও সে পায় না। আমি আগেও বলেছি, সিটি কর্পোরেশনে তার কোনো বসারও বন্দোবস্ত নাই, তার কোনো চেয়ারও কিন্তু নাই। এটি সম্পূর্ণ যে ইন্টারন্যাশনাল যে মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আছে তারা শুধু আমাদের বাংলাদেশে না, তারা বিশ্বের 60টি দেশে সকল মহিলা তারা নিয়োগ করেছে। চিফ হিট অফিসার আমি তাদেরকে বলেছিলাম তোমরা মহিলা কেন নিয়োগ করেছো, তারা বলেছে কারণ মহিলারা গরমের সময় অনুভবটা বেশি হয়, এই জন্যই তারা মহিলাদেরকে নিয়োগ করেছে। 10টা ব্রাউজার আর 2টো হলো কৃত্রিম বৃষ্টির জন্য যেটাকে ক্যানন স্প্রে বলা হয়। এছাড়াও আমরা প্ল্যান করে ফেলেছি যে আমাদের বিভিন্ন পার্কগুলোতে আমরা এই ধরনের কৃত্রিম বৃষ্টির জন্য অলরেডি মেকানিক্যাল ডিপার্টমেন্টকে বলেছি সবগুলা পার্কেও এই কৃত্রিম বৃষ্টিটা তৈরি করার জন্য এটির কাজ চলছে। আমরা আশা করি আগামী 7 দিনের মধ্যে পার্কগুলোতেও আমরা কৃত্রিম বৃষ্টিটা তৈরি করতে পারব। এছাড়া আমাদের 54টি ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে 3টি করে পানি খাওয়ার ভ্যান থাকবে, বিশুদ্ধ পানির থাকবে, যেটি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা ঘুরবে, মোবাইল থাকবে তারা। এই ছোটো ছোটো ভ্যান করেছি এই জন্যই আমাদের ছোট অলিতে গলিতে আমাদের বড় গাড়ি যেতে পারবে না, এজন্য এই ভ্যানের মাধ্যমে এই কাজটা করেছি আমরা। এগুলোও কিন্তু আমাদের চিফ হিট অফিসার যে সাজেশনগুলো দিয়েছে এগুলো কাজগুলো আমরা করছি। এছাড়াও আমরা পর্যায়ক্রমে নগরের প্রত্যেকটি যারা দোকানদার আছে, যারা শপিং মল আছে, আমি সবাইকে অনুরোধ করব আজকে যে আপনারা সবাই, কারণ আমাদের ঢাকা উত্তরে যেই সকল শপিং মল আছে, দোকান মালিক সমিতি আছে, আমি সবাইকে অনুরোধ করছি আপনারাও পানি খাওয়ার জন্য প্রত্যেকটি দোকানের সামনে, প্রত্যেকটি শপিং মলের সামনে যদি একটি করে ড্রাম, একটি করে যদি আপনারা মগ দিয়ে দেন তাহলে কিন্তু নগরবাসী কিন্তু পানি খেতে পারবে। যার ইচ্ছা সে মগে খাবে, যার ইচ্ছা সে আবার হাতেও কিন্তু খেতে পারবে। আমি অনুরোধ করব সবাই যেন এই গরমের মধ্যে যে ছোটো যেন কন্টেনার রাখে পানি খাবার জন্য। এটি কিন্তু আমাদের সিএইচও যেরকম পরামর্শ দিয়েছে চিফ হিট অফিসার, ডাক্তাররাও কিন্তু একই কথা বলছে, আমাদেরকে ঘন ঘন পানি খেতে হবে। আমি অনুরোধ করব নগরবাসীকে যে আমরা যে গাছ লাগাচ্ছি, গত বছর আমি 80,000 গাছ লাগিয়েছি, এই বছর লাগাচ্ছি 1,20,000 গাছ। এই গাছগুলোকে লালন পালন করার জন্য আমি নগরবাসীকে অনুরোধ করব। আমাদের সিটি কর্পোরেশন দেখছে, তারপরে যার যার বাসার সামনে যদি গাছগুলো থাকে, এগুলো যদি আমরা নিজেরা যদি লালন পালন করি তাহলে কিন্তু শহরটা কিন্তু বনায়ন। প্রবিশুদ্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন যে আমরা পিন্ডির শোষণ থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য না, এবং এই দাসত্বের পিছনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা আছে। দেখুন, এই দাসত্বের বিষয়টি এই তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না,
তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনো তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা বলেন। ভাই, বর্তমানে একটা উপজেলা নির্বাচন নিয়ে সাম্প্রতিক রাজনীতি কেন্দ্রীভূত হচ্ছে। গতকাল আপনি যখন কতবার বলুন সংবাদ সম্মেলন করছিলেন যে তখনই বিএনপির পক্ষ থেকে 75 জনকে বহিষ্কার করা হচ্ছে যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে। এই প্রক্রিয়াটিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আপনি কিভাবে দেখছেন? এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া কিনা দলের অভ্যন্তরে? এখন সেটা বিএনপিকে জিজ্ঞেস করুন, তাদের জিজ্ঞেস করুন। তবে আমি বাংলাদেশে বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি, কারণ তাদের ইতিহাসটা হলো গণতন্ত্র হত্যা। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। আজকে যেই নেতারা বড় বড় কথা বলেন তারা কবে দলীয় কাউন্সিল করেছে এবং তাদের কোথায় দলীয় কাউন্সিল হয়েছে? একবার 7-8 বছর আগে লা মেরিডিয়ানে তাদের কেন্দ্রীয় কমিটির মিটিং, মানে এত 501 জনের জাম্বু জেট মার্কা কমিটি কোথায় মিটিং করে? কাজে যারা নিজেদের করে, যাদের গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ আশা